আসসালামু আলাইকুম। ফোর্থ ডাইমেনশনে সবাইকে স্বাগত। যারা শুনছেন সবাইকে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমাদের দাবি একটাই, ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই। যতদূর আমাদের আওয়াজ পৌঁছাবে ততই দৃঢ় হবে আমাদের নাগরিক সমাজের অবস্থান। গণতন্ত্রের জনগণের চূড়ান্ত শক্তি, ক্ষমতা জনগণের আমানত, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। সম্প্রতি জনাব গোলাম মাওলা রনির একটা ভিডিও দেখছিলাম, যার টাইটেল, জনাব প্রধানমন্ত্রী প্লিজ ডক্টর ইউনূসকে দেওয়া ওয়াদা বরখেলাপ করবেন না। তিনি ব্যাখ্যা করছিলেন ভিন্ন এক পরিস্থিতিতে জনাব তারেক রহমান আজ প্রধানমন্ত্রী, এটি আল্লাহর দেয়া একটি রহমত। এ পর্যন্ত আপনার সাথে আমি পুরোপুরি একমত, কিন্তু রনি ভাই, আপনি বিভিন্ন উপমা দিয়ে এরপরে যা বললেন আমি একমত হতে পারছি না। আপনার পড়াশোনা অনেক, আপনি জানেনওয়ালা, কিন্তু এখানে আপনার ইন্টারপ্রিটেশন আমি মানতে পারছি না, বরং তা দেশের মানুষকে অনৈতিকতায় উদ্বুদ্ধ করবে। জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব আল্লাহর অনুগ্রহ, নিঃসন্দেহে সঠিক। আল্লাহ কাউকে সম্মানিত করেন জাগতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই, কিন্তু সেই সম্মান শর্তহীন নয়। ক্ষমতা আমানত, ট্রাস্ট, কোরআনের ভাষায় আল্লাহর কর্তৃত্ব দেন, কিন্তু জবাবদেহিতাও চান। সুতরাং তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব এসেছে তা নিছক রাজনৈতিক সাফল্য নয়, বরং 18 কোটি মানুষের কল্যাণ নিশ্চিত করার নৈতিক দায়। ন্যায় বিচার, জুলুম, শিক্ষা ব্যবস্থা সবার জন্য নিশ্চিত করা, এসবই সেই আমানতের অংশ। ধর্মকে ব্যবহার কোনো রাজনৈতিক চুক্তি বা সিদ্ধান্তকে ঐশী অনুমোদন হিসাবে প্রতিষ্ঠা করা বিপজ্জনক। এতে জনগণের অনৈতিক সমঝোতার প্রতি নীরব সমর্থনে প্রলব্ধ করা হয়। ইসলামী রাজনৈতিক দর্শন ক্ষমতার নৈতিকতা শেখায়, অন্ধ আনুগত্য নয়। লন্ডনে মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে আলোচনা বা সমঝোতা হয়েছে তা বিস্তারিতভাবে জনগণকে জানানো হয়নি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের উচ্চ পর্যায়ের রাজনৈতিক সমঝোতা গোপন থাকা উচিত নয়। যদি সত্যি তারেক রহমান এমন প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে ডক্টর ইউনূসকে তিনি রাষ্ট্রপতি করবেন, তবে তা নৈতিক ও সাংবিধানিক আলোচনার বিষয়। প্রতিশ্রুতি রক্ষা করা অবশ্যই মূল্যবান, কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূসের এই নিয়োগে জনগণের প্রাপ্তি কোথায়? কী পাবে তারা? অন্তর্বর্তী সরকারের এখতিয়ারের বহির্ভূত কাজে তিনি নিয়োজিত ছিলেন। সেই ব্যক্তি কি জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবেন? তার মানে দেশের স্বার্থ সংরক্ষিত হবে? বিশাল প্রশ্ন। নাকি তিনি যাদের লোক তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবেন? রাষ্ট্রপতি পদের সাংবিধানিক কাঠামো, সেই কাঠামো কি ব্যক্তিকেন্দ্রিক চুক্তির মাধ্যমে নির্ধারিত হতে পারে? গণতন্ত্রের বৈধতা আসে জনগণের অনুমোদনের থেকে, গোপন আলোচনার মধ্যে নয়। জনাব ইউনূস বিগত 18 মাসে কি দিয়েছেন দেশকে? পরিস্থিতি উন্নয়নে যদি চেষ্টা করাটাও দেখতাম, তাও মনকে সান্ত্বনা দিতে পারতাম। রনি ভাই, আপনি নিজে, ডাক্তার জাহিদ,
জিল্লুর রহমান, পান্না ভাই, নুরুল হক, নুরুল কবির সহ প্রায় সবাই, অনেকেই কখনো মৃদু ভাষায়, কখনো তীব্র ভাষায় তার কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তিনি চুন চুন করে সমস্ত মানিক রতনদেরকে উপদেষ্টা পরিষদে একাঠা করেছেন। এই মানুষটি তার পরিষদের নবরত্নদের দিয়ে একবার করিডোর দিতে চাইলেন, আবার ব্যস্ততা, বারবার বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে এবং তাদের পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা করা। আবার শুনছি বিদায় বেলায় দারুণ উপহার তৈরি করেছেন জনাব তারেক রহমানের জন্য, নন ডিসক্লোজার বাণিজ্য এবং সামরিক চুক্তি, চমৎকার। আর তাকেই আপনি আবারও রাষ্ট্রপতি করার পরামর্শ, গ্রাউন্ড তৈরি করে দিচ্ছেন। ইউনূস তিনি কি বোকা? কখনোই না। তিনি যা কিছু করেছেন তা জেনে শুনেই করেছেন। এসব বিষয় তো যেসব বিষয় অন্তর্বর্তী সরকারের এখতিয়ারেই পড়ে না, অথচ বর্তমান সংবিধানের আলোকেই এমন একটি ব্যবস্থা তিনি দিয়ে যেতে পারতেন যা দেশকে নিয়ে যেত অনন্য উচ্চমাত্রায়। তার যোগ্যতা, ক্ষমতা এবং তার প্রতি প্রায় শতভাগ মানুষের নৈতিক সমর্থন ছিল। তিনি এই অভূতপূর্ব সম্ভাবনাকে ধ্বংস করে দিলেন। এমন সব পথে হাঁটা শুরু করলেন যেটা তার এখতিয়ারের মধ্যেই পড়ে না, আবার যেগুলি পড়লেও এই স্বল্প সময়ে তা সমাধান করা সম্ভব নয়। একটা উদাহরণ দিই। হাসপাতালে একটি জরুরি বিভাগে একজন রোগী এলো, তাকে সেলাই করতে হবে, সব কিছু আছে, শুধু সেলাই করার যে সুতা দরকার সেটা নিয়ে একটু সমস্যা আছে। সমস্যাটা হলো আপনার কাছে যেটা আছে সেটা আধুনিক অথবা মানসম্মত নয়, মাঝারি ধরনের। এদিকে রোগী প্রভাবশালী, আপনি যুক্তি দেখালেন এটা দিয়ে সেলাই করা যাবে না, 1 নাম্বার সুতা লাগবে, আধুনিক প্রযুক্তির কাজে আপনি লোক পাঠালেন মিরপুর, যাত্রাবাড়ি মিরপুর, আসা যাওয়ায় কত সময়ের প্রয়োজন। আপনি অপেক্ষা করছেন সেই সুতো হাতে আসবে, তারপর অপারেশন করবেন। লোক পাঠিয়ে আপনি টেলিফোনের পর টেলিফোন করছেন, দেখাচ্ছেন আপনি উদ্বিগ্ন, কারণ প্রভাবশালী ব্যক্তি, চুপ করে তো আর বসে থাকা যায় না। অবশেষে সুতা আসলো, তারপর আপনি অপারেশন করবেন। রোগী ততক্ষণে টিকে আছে তো। এমন কাজ কে করতে পারে? সে যে ধরেই নিতে হবে ওই ব্যক্তির সাথে তার এমন শত্রুতা, তার মৃত্যু সে কামনা করে। তাই সে বিভিন্ন সুন্দর কথায়, সুন্দর যুক্তিতে আপনাদেরকে ভুলিয়ে রাখছে আর ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাদের অবস্থাও তাই। তারা এসেছে বৃহৎ শক্তির স্বার্থ সংরক্ষণের জন্য। এটাই মেটিকুলাস ডিজাইন। জনাব তারেক রহমান কি সেই ডিজাইনের অংশীদার হবেন? যদি হয়ে থাকেন
তিনি তার দায়ভার নেবেন। নিক্সনের সেই বিখ্যাত উক্তি, আমেরিকার শত্রু হওয়া ভয়ঙ্কর, কিন্তু মিত্র হওয়া আরও ভয়ঙ্কর। যাক, মূল কথায় আসি। জনাব ইউনূসের মননে বাংলাদেশের প্রতি তার কোনো মমত্ব বা দায়বদ্ধতা তিনি দেখাতে পারেননি। এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি করা দেশের 18 কোটি মানুষের সাথে মির্জাফর করার সামিল। জনাব তারেক রহমানের লেখা ট্রাম্পের অভিনন্দন বার্তা একটু ভালোভাবে লক্ষ্য করুন। সেটা কি অভিনন্দন বার্তা? মূলত একটা সতর্ক বার্তা, যাতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ইউনূস সাহেবরা যে লাইন অফ অ্যাকশন ড্র করে গেছেন তার উপরেই তোমাকে চলতে হবে। তোমার কাজ আমেরিকার তাবেদারি করা, বাংলাদেশের স্বার্থ মাথায় আনার দরকার নাই। কারণ তোমাকে আমেরিকার তাবেদারি করার সুযোগ দিছি, এটাই তোমাদের লোকদের জন্মের ভাগ্য। প্রশ্ন হলো, বাংলাদেশ কি নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, নাকি পরাশক্তির কৌশলগত রূপরেখা অনুসরণ করবে? যদি তারেক রহমান আন্তর্জাতিক কোনো ডিজাইনের অংশ হয়ে থাকেন, তবে তার দায়ও তাকেই নিতে হবে। জনগণের কাছে জবাবদিহিতা এড়ানো যাবে না। বাংলাদেশের রাজনীতি আজ এক সন্ধিক্ষণে। যদি তারেক রহমান ভুল সমঝোতা করে থাকেন, তবে জনাব ইউনূসের রাষ্ট্রপতি করা সেই ভুলের পুনরাবৃত্তি হবে। রাষ্ট্র পরিচালনা ব্যক্তিকেন্দ্রিক সমঝোতার বিষয় নয়, এটি জনগণের আমানত। আল্লাহ কাউকে ক্ষমতায় বসান পরীক্ষার জন্য। সফলতা নির্ভর করে ন্যায় প্রতিষ্ঠার উপর। আমরা চাই একটি কল্যাণ রাষ্ট্র, যেখানে 18 কোটি মানুষ নিরাপদ থাকবে, ন্যায় বিচার পাবে এবং কোনো আন্তর্জাতিক শক্তির তাবেদারি নয়, বরং মর্যাদাপূর্ণ কূটনৈতিক হবে রাষ্ট্রনীতির ভিত্তি। ওয়াসসালাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।